আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ২৭ এবং ২৮ নম্বর পর্ব। আজ এই জ্যোৎস্না মাখা রাতটি স্মরণীয় হবে তোমার আমার মাখামাখিতে। শাহিনুরের কর্ণকুহরে পলাশ চৌধুরীর বলা কুরুচিপূর্ণ বাক্যটি বস্ত্রপাতের ন্যায় আঘাত করল। সম্ভাব্য বিপদ থেকে রক্ষার্থে অজান্তেই ভীষণ সাহসিকতার একটি কাজ করে ফেলল সে। সকল ভয় ক্ষণকাল পূর্বে পাওয়া অশুভ স্পর্শের তীব্র যন্ত্রণা নিমেষেই দূর হয়ে গেল। পিছন থেকে না ফিরেই পলাশ চৌধুরীর থেকে বাঁচার তাগিদে দুহাতে মাটি খামচে ধরল। ঝরঝরে দুমুষ্টি মৃত্তিকা অনায়াসেই মুঠোবন্দি করে নিল। তারপর ঝড়ের গতিতে পিছু ঘুরে উৎপেতে থাকা কুদৃষ্টি জোড়ায় ছুঁড়ে মারল শুকনো মাটির গুঁড়োগুলো। ঠান্ডা মস্তিষ্কে সহসা শাহিনুর এমন আঘাত হানবে দিবাস্বপ্নে কল্পনা করেনি পলাশ। মৃদু সুরে আর্তনাদ করে কিঞ্চিত পিছিয়ে গেল পলাশ। দুহাতে নিজের দুচোখ চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিল শাহিনুরকে। বদ্ধ চোখেই আন্তাজা শাহিনুরকে খাবলে ধরার চেষ্টা করল, কিন্তু তার পূর্বেই শাহিনুর উঠে দাঁড়িয়ে ছুটে পালাতে উদ্যত হয়। কয়েক কদম এগুতেই আঁচলে টান পড়ে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পিছু তাকাতেই দেখতে পায় চোখ জোড়া বন্ধ রেখেই এক হাতে শাড়ির আঁচল টেনে ধরেছে পলাশ। কয়েকবার সে আঁচল ছাড়ানোর চেষ্টা করার পর যখন দেখলো উঠে দাঁড়াচ্ছে পলাশ, তৎক্ষণাৎ কেঁদে উঠে সম্পূর্ণ শাড়ি খুলেই পালানোর চেষ্টা করল শাহিনুর। নিজের অর্ধনগ্ন দেহটি থাকার জন্য বেঁধে রাখা কেশগুচ্ছ তড়িৎ গতিতে খুলে ফেলল। ঝেউ খেলানো লম্বা লম্বা চুলগুলো ছুটতে থাকা অবস্থায় দু হাতের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিল। তার মস্তিষ্কে কেবল একটা কথাই বিচরণ করলো, আমার আম্মা নেই, কিন্তু আম্মার কথাগুলো উপদেশগুলো ঠিকই রয়েছে। আম্মার উপদেশগুলোই আমার শক্তি। কে বলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বড় হতে হয়? ১৫ বছর বয়সী কিশোরীটি একমাত্র অবলম্বন হারিয়ে নিজের জন্মদাত্রীকে হারিয়ে ঠিক তো বড় হয়ে গেল। কই তার তো বয়সের প্রয়োজন পড়ল না। এই তো ছেকে ঠিক শিখে গেল, ঠিক নিজেকে রক্ষা করার সাহস পেয়ে গেল। প্রতিপক্ষ তোমার ১০ বার আঘাত করার পর তুমি যদি একবার হলেও তাকে আঘাত করতে পারো, এই ভীষণ গর্বের। অলিউড চৌধুরী এবং শারমিন বাইজির মৃত্যুর দিন থেকে পলাশকে চোখে চোখে রাখছিল প্রণয়। হসপিটাল থেকে লম্বা একটা সময়ের জন্য ছুটি নিলেও ইমার্জেন্সি কিছু প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য হসপিটাল গিয়েছিল সে। সেই ফাঁকেই সুযোগটা কাজে লাগিয়েছে পলাশ। বাড়ি ফিরতে যখন পলাশকে পেল না, আশেপাশের কোথাও তাকে নজর পড়ল না, পাগল পাগল হয়ে গেল সে। বাড়ির প্রতিটি সদস্য থেকে শুরু করে কয়েকজন ভৃত্যকে জিজ্ঞাসা করলো, কিন্তু আশানুরূপ ফল পেল না। শেষে তীব্র শঙ্কা নিয়ে বাইজি গৃহের মেইন গেটে এসে সবুরউদ্দিনকে কড়া জিজ্ঞাসাবাদ করলো। সবুরউদ্দিন ভয়ে জড়িত কণ্ঠে সত্যি বলে দেয় যে পলাশ গৃহের ভিতরেই অবস্থান করছে। এটুকু শুনতেই কান গরম হয়ে দুচোখ রক্তিম আভায় ছেয়ে গেল তার। চোয়াল শক্ত করে শরীরের প্রতিটি রগ যেন ফুলে ফেঁপে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করে গৃহের ভিতর প্রবেশ করে দেখল প্রতিটি বাইজির মুখে আতঙ্কের ছাপ। ভিতরের কক্ষ থেকে দাঁড়ে করাঘাতের স্বল্প শব্দ শোনা যাচ্ছে। সে শব্দকে অনুসরণ করে প্রণয়ের সঠিক কক্ষের সামনে এসে দ্রুত বন্ধ দ্বার খুলে দিল। নিমেষেই বেরিয়ে এলো মান্নাত। ভয়াবহ আর্তনাদ করে বলল, নূর, নূর কোথায়? বক্ষস্থল কেঁপে উঠল প্রণয়ের। মান্নাত প্রণয়কে দেখে ঈষৎ ভরসা পেল। চিৎকার করে বলল, আপনি তো নূরের মাকে বলেছিলেন আপনি ওকে বিয়ে করবেন। আপনার উদ্দেশ্য যদি হালাল হয়, দয়া করে নূরকে রক্ষা করুন। প্রণয় থমকানো দৃষ্টিতে তাকে শঙ্কিত কণ্ঠে বলল, নূর কোথায়? মান্নাত ক্রন্দনত কণ্ঠে বলল, আপনি আমার সাথে আসুন। মান্নাত তড়িৎ গতিতে পা বাড়ালো বাইজি গৃহের পশ্চাতে। তাকে অনুসরণ করলো প্রণয়ও। বাইজি গৃহের বাম পাশে পুকুরের থেকে গৃহের দেয়াল অব্দি যে কাঁচা রাস্তা রয়েছে, সে রাস্তা দিয়েই মান্নাত আর প্রণয় যাচ্ছিল। মান্নাত ছুটে গিয়ে কিছুটা হাঁপিয়ে ওঠায় ধীর গতিতে হাঁটছে। ততক্ষণে প্রণয় সবটা বুঝে পায়ের চলন বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই ক্ষণে প্রচণ্ড বায়ু প্রবাহের মতো করে প্রণয়ের বুকে এসে ধাক্কা খেল শাহিনুর। সুঠাম দেহের শক্ত মজবুত বুকের পাটায় অকস্মাৎ ধাক্কা খেতে তার কোমল নাসিকার ডগা থেতলে গেল যেন। বিশাল দেহের সাথে সংঘর্ষে নিজের ক্ষুদ্র দেহখানে আর ধরে রাখতে পারল না শাহিনুর। বদ্ধ দৃষ্টিতে শ্বাসরুদ্ধকর অবস্থায় একদম চিত হয়ে ভূমিতলে শরীর ছেড়ে দিল সে। পিছন থেকে ভয়ে নূর ডেকে আত্মচিৎকার করে উঠল মান্নাত। অর্ধনগ্ন অবস্থায় শাহিনুরকে দেখে থমকে গেল প্রণয়। সহসা দৃষ্টিজোড়া সংযত করে নিল। পেছনে মান্নাতের দিকে ঘুরে তাকালো। ইশারায় শাহিনুরের কাছে যেতে বলল তাকে। মান্নাত ধাউমাউ করে কাঁদতে কাঁদতে গিয়ে শাহিনুরকে ধরল। শরীরের সমস্ত শক্তি যেন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে লাগলো শাহিনুরের। মান্নাতকে কাছে পেয়ে আবার পূর্বের রূপে ফিরে গেল সে। যে রূপে সে অতি নগণ্য নির্বোধ এক কিশোরী ছাড়া আর কিছুই নয়। মাটিতে বসে মান্নাতকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছে সে। শরীরে অত্যাধিক কর্পণের ফলে তার ক্রন্দনধ্বনি শুনতেও ভয়াবহ লাগছে। সেই ভয়াবহ ধ্বনি কর্ণকুহরে বারংবার আঘাত করতেই বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের।
চোয়াল শক্ত করে রক্তিম চোখে নির্বিশেষ তাকিয়ে নিঝুম রাত্রিকে দেখতে দেখতেই তার সুঠাম দেহে জড়িয়ে থাকা শুভ্রবর্ণের শার্টটি বোতাম অতি সন্তর্পণে খুলে ফেলল। একইভাবে দাঁড়িয়ে শার্ট এগিয়ে দিল মান্নাতের দিকে। গম্ভীর কণ্ঠে আদেশ করলো, মান্নাত ভাইজি, এটা না ওকে পরিয়ে দাও ফার্স্ট। মান্নাত কিঞ্চিত ত্বরান্বিত হয়ে প্রণয়ের থেকে শার্ট নিয়ে শাহিনুরকে পরিয়ে দিল। প্রশ্ন করল, নূর তোর কোনো ক্ষতি করেনি তো? কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে শাহিনুরের। সে অবস্থাতে সে ভেঙে ভেঙে বলল, না বুবু, তার আগে আমি চোখে বালু দিয়ে দৌড় দিছি। বিস্মিত হয়ে গেল মান্নাত। বিস্মিত হলো প্রণয়ের ক্রোধান্বিত রক্তিম চক্ষু যুগল। শুকনো গলায় একটা ঢোকও গিলল সে। কিঞ্চিত স্বস্তি পেয়ে বিড়বিড় করে বলল, তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তা, আর তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম নূর। দৃষ্টিজোড়া আবদ্ধ করে গভীর শ্বাস ছাড়ল প্রণয়। আজ যেন শাহিনুর নিজেকে নয় তাকেই রক্ষা করেছে। অশুভ স্পর্শ থেকে বাঁচিয়ে এনেছে তার প্রাণ ভোমরাকে। শাহিনুরকে ধীরে সুস্থে দাঁড় করালো মান্নাত। প্রণয় তাদের দিকে ঘুরে দাঁড়ালো। শাহিনুরের শঙ্কিত মুখশ্রীতে নম্র দৃষ্টি নিক্ষেপ করে মান্নাতের উদ্দেশ্যে অকপটে বলল, আজ পৃথিবীতে শারমিন বাইজি নেই। যতদিন তিনি ছিলেন ততদিন আমি আর সিদ্ধান্তের তার অনুমতির প্রয়োজন বোধ করেছি। আজ যেহেতু তিনি নেই, তার কন্যাটিও নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত হয়নি। তাই তার কন্যা মানে শাহিনুর শাইলার দায়িত্ব আমি জমিদার অলিউর চৌধুরীর পুত্র প্রণয় চৌধুরী নিলাম। সর্বাঙ্গে শিউরে উঠল শাহিনুরের। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল তার। কেঁপে উঠল মান্নাত বাইজি নিজেও। ভয় জড়িত কণ্ঠে বলল, আপনি কিন্তু শাহিনুরকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন। সখী তো আমাকে এটাই বলেছিল। কিন্তু হাত উঁচিয়ে মান্নাতকে থামিয়ে দিল প্রণয়। দৃঢ় কণ্ঠে বলল, আমার আব্বা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর 4 দিন। এমত অবস্থায় বিয়ে করা সম্ভব হলেও বাড়ির কারো মতামত থাকবে না। তাছাড়া আমার শ্রদ্ধেয় 2 মা এখনও জীবিত রয়েছেন। তাদের থেকে অনুমতি নিয়ে বেশ ধুমধাম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমি। মান্নাত বলল, আপনার কি মনে হয় নূরকে বিয়ে করতে চান এই সিদ্ধান্তে আপনার পরিবার সহজেই মেনে নেবে? একদমই না, সহজে মানবে না বলেই কঠিন করে মানাবো। ঈষৎ বাঁকা হেসে প্রণয় কথাটি বলতেই স্তব্ধ হয়ে গেল মান্নাত। শাহিনুরকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে। নিঝুম রাত, চারিদিকে নিস্তব্ধতা। দূরপানে কিছু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। বাইজি গৃহের বাইরে এবং 5 ফোড়ন গৃহের পশ্চাতে পুকুরের চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রয়েছে, যার ফলে অন্ধকারে মৃদু আলোয় প্রণয়কে সুস্পষ্ট নজরে পড়ছে মান্নাতের। প্রণয়ের সঙ্গে চেহারার দিক দিয়ে দারুণ মিলে যায় পলাশের। উচ্চতা, গায়ের বর্ণ, দেহের গড়ন, পুরো ওষ্ঠাধরে ফুটে ওঠা পাকা হাসি, সবটাতেই অদ্ভুত মিল। যদিও পলাশের ঠোঁটজোড়া প্রণয়ের মতো এতটা স্বচ্ছ নয়, সব মিলিয়ে মান্নাতের বক্ষস্থলে ঈষৎ সংশয় জাগল। প্রণয়ের সম্পর্কে যাই শুনুক, যাই দেখুক, সেও তো জমিদার পুত্র। নূরকে প্রণয়ের হাতে তুলে দেওয়া শিয়ালের কাছে মুরগি বাগে দেওয়া হবে না তো? মান্নাতের চিন্তামগ্ন দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল, মান্নাত বাইজি, নিজ গৃহে ফিরে যাও। মান্নাতকে কথাটা বলেই শাহিনুরের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। শান্ত গলায় বলল, আর তুমি এই মুহূর্তে আমার সঙ্গে আমার গৃহে প্রবেশ করবে। কথা দিচ্ছি, পৃথিবীর কোনো অশুভ ছায়া তোমার গায়ে পড়ার সাহস করবে না। প্রণয়ের কথা শুনে শাহিনুর আঁতকে উঠল। মান্নাতকে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, মান্নাত বাবু, আমি কোথাও যাব না কোথাও আমি। ওরা খুব খারাপ লোক ওরা বাবু। কোনো ক্রমে প্রণয়ের সঙ্গে যেতে রাজি হলো না নূর। প্রণয়ও নিজের সিদ্ধান্তে অটল রইল। দ্বিধান্বিত হয়ে মান্নাত খুব বোঝালো নূরকে, কিন্তু নূরও জেদ ধরে দাঁড়িয়ে রইল। প্রণয় একবার ভাবলো নূরকে সময় দেবে, কিন্তু আবার ভাবলো বাইজিগির সব দায়িত্ব পল্লব চৌধুরী আর পলাশ চৌধুরীর হাতে। এই গৃহ কোনো মতেই নূরের জন্য নিরাপদ নয়। তাই বাধ্য হয়ে কিছুটা জোর খাটিয়ে নূরের হাত ধরল প্রণয়। ভয়ে শিউরে উঠল শাহিনুর। এক হাতে মান্নাতের হাত শক্ত করে চেপে ধরল। প্রণয় তাকে তার গৃহে নিয়ে যাওয়ার জন্য হাত টেনে ধরলো, আর সে মান্নাতের হাত চেপে ধরে চিৎকার করে বলল, মান্নাত বাবু, আমি যাব না, আমাকে ফেরাও বাবু, আমাকে যেতে দিও না। নিরুপার মান্নাত জোর খাটাতে পারল না। এক চিলতে সুখের আশায় প্রণয়ের কাছে ছেড়ে দিল তাকে। আর যাই হোক, মান্নাত নিশ্চিত 5 ফোড়ন গৃহে থাকলে নূরের কোনো ক্ষতি হবে না। স্বয়ং পলাশ চৌধুরীও ওই গৃহে থাকা অবস্থায় নূরকে স্পর্শ করার কথা ভাবতেও পারবে না। জমিদাররা নিজেদের গৃহে কোনো অপকর্ম করে না, এটা তাদের গুণ বললেও গুণ, ধর্ম বললেও পরম ধর্ম। 5 ফোড়ন গৃহ। বৈঠকখানার বসে তসবি পড়ছে অরুণা। তার পাশে বসে আছে প্রেরণা। মুনতাহা তাকে পান বানিয়ে দিল। সে পান গালে ভরে মুনতাহার মাথায় হাত বুলালে প্রেরণা
বলল, যা মা, বড় বউ অঙ্গনকে খাওয়াতে গেছে, একটু দেখে আয় তো সব ঠিকঠাক আছে কিনা। বাধ্য মেয়ের মতো দেবরের ঘরের দিকে খোঁজ নিতে চলে গেল মুনতাহা। জেবা হেদে দুলে এক হাতে বিনুনি ঝুলাতে ঝুলাতে সবেই বৈঠকখানায় পা দিয়েছিল। তখনই মুনতাহাকে যেতে দেখে অবাকাঙ্ক্ষিত হয়ে এসে প্রেরণাকে প্রশ্ন করল, আম্মাজান, আপনি কি আপাকে বিশ্বাস করেন না? হতে পারে সে আমার সতীন, তাই বলে তার নামে মন্দ কথা বলবো না। সে কিন্তু খুবই ভালো মানুষ, আমাকে খুব আদর করে, সবসময় স্বীকার করে তার চেয়ে আমি অনেক বেশি সুন্দরী। অমন একটা ভালো মনের মানুষকে, আমার একটা মাত্র সতীনকে আপনি এভাবে সন্দেহ করলেন? জিবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ক্রোধী কণ্ঠে প্রেরণা বলল, এই একদম আধ পাগলের মতো কথা বলবে না। আমি কীভাবে বড় বৌমাকে সন্দেহ করলাম? অরুণা বেশ বিরক্ত বোধ করলো। মন মানসিকতা একদম ভালো নেই তার। আর না এদের সাপে নেউলে সম্পর্কের মাঝে ফোড়ন কাটার ইচ্ছে আছে। তার তসবি হাতেই সে উঠে দাঁড়ালো। ক্ষণকাল প্রেরণার দিকে নিশ্চুপ ভনিতায় চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। বৈঠকখানা ত্যাগ করে নিজ কক্ষে প্রস্থান করলো। সেদিকে ভ্রুক্ষেপ করলো না জেবা। সে আয়েশ করে সোফায় শাশুড়ির মুখোমুখি হয়ে বসল। হি হি করে হাসতে হাসতে বলল, আম্মা, আপনার মাথায় যে একটু বুদ্ধিশুদ্ধি কম তা আমি আগেই বুঝছি। যাকগে, আপনি যে আপনার ভাইয়ের মেয়ে মুনতাহাকে স্বপ্ন বাবার চেয়ে বেশি বিশ্বাস করেন, এটার প্রমাণের আগেও পেয়েছি। এই যে অঙ্গনকে রোজ 3 বেলা আপা খাওয়ায় আর আপনি 3 বেলায় মুনতাহাকে দেখতে পাঠান, এটা কি সন্দেহ করে পাঠান না? আপনি মুনতাহাকে ভরসা করেন কিন্তু আপাকে করেন না। তাই তো সব ঠিক আছে কিনা দেখার জন্য ওরে পাঠান। যেখানে আপা আছে সেখানে সব ঠিকঠাক থাকবে না কেন বলুন? হক চকিয়ে গেল প্রেরণা। আমতা আমতা করে বলল, তুমি সবসময় বাজে বকো জেবা। খিলখিল করে হেসে উঠল জেবা। ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লিপস্টিক দু ঠোঁটে একে অপরের সঙ্গে যুক্ত করে ঘষে নিল একবার। চোখে দুষ্টু হাসির ঝলক তুলে বলল, ধরা পড়ে গিয়ে আমতা আমতা করছেন আম্মা, দেখছেন? ফুঁসে উঠে কড়া চোখে তাকালো প্রেরণা। জেবা তর্জনী আঙ্গুল দিয়ে নিজের ওষ্ঠাধর চেপে ধরল। বিড়বিড় করে বলল, আর সত্যি কথা বলবো না আম্মা। প্রেরণা এবার কপাল চাপড়াতে শুরু করলো। আফসোস শুরু বলল, হায় আল্লাহ রে, আমার বড় ছেলে কি পাগল ধরে আনছে রে। শাহিনুরকে নিয়ে 5 ফোড়ন গৃহে প্রবেশ করলো প্রণয়। হাত ধরা থেকে শুরু করে 5 ফোড়ন গৃহে প্রবেশ করা অবধিও শাহিনুর প্রণয়ের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু যেই গৃহের ভিতর প্রবেশ করলো তখনই চুপ হয়ে গেল সে। তাকে নিয়ে প্রণয় উপস্থিত হলো বৈঠকখানায়। সেখানে প্রেরণা আর জেবা বসা ছিল। প্রণয় আর নূর সর্বপ্রথম জেবার নজরেই পড়লো। জেবা ওদের দেখে টু শব্দটিও করলো না, কেবল অবাকাঙ্ক্ষিত হয়ে উঠে এসে তাদের সামনে দাঁড়ালো। শাহিনুরকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। প্রণয়ের গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি, শাহিনুরের পরনের শার্ট, বেশ অবাক হলো সে। প্রণয়কে বলল, এটা কোন নায়িকা ভাই? ক্ষণকাল চুপ থেকে ভাবুক সুরে আবার বলল, এই মেয়েটা কি আমার চেয়ে বেশি সুন্দরী হবে? এটুকু বলে শাহিনুরের বাহুতে ধরল। আঁতকে উঠল শাহিনুর। প্রণয় শাহিনুরের হাতটা আরেকটু ভরসার সঙ্গে চেপে ধরল। জেবা আবার বলল, না বাবা, আমার চেয়ে সুন্দরী না। পিছন থেকে প্রেরণা মৃদু চিৎকার দিয়ে উঠল, প্রণয়, এসব কি? ও তোর সঙ্গে এভাবে কেন? আতঙ্কিত হয়ে জেবা শাহিনুরের পাশে গিয়ে দাঁড়িয়ে শাশুড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বুকের ভিতর ধরপড় করতে শুরু করলো শাহিনুরেরও। কিন্তু প্রণয় মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে শান্ত রইল। বলল, আজ থেকে ওর দায়িত্ব আমার আম্মা। আজ থেকে ও আমার সঙ্গে এ বাড়িতেই থাকবে। 36 দিন পর বিয়ে করব ওকে আমি। প্রণয়ের মুখে এহেন বক্তব্য শুনে মাথা ঘুরে গেল প্রেরণার। আকস্মাৎ শবনম এসে ধরল শাশুড়িকে। প্রেরণা করুণ স্বরে শবনমকে বলল, বড় বউ, আমার প্রণয় এসব কী বলছে? একে একে বাড়ির প্রতিটি সদস্য এসে হাজির হলো বৈঠকখানায়। এলো পল্লব চৌধুরী নিজেও। সকলের সম্মুখে প্রণয় জানালো, সে এক বাইজি কন্যাকে বিয়ে করবে। জমিদার পুত্র বিয়ে করবে এক বাইজি কন্যাকে? এ কোন অভিশাপ? কার অভিশাপ? সকলেই স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মুনতাহার বুক চেড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নূরকে দেখে ভীষণ ঈর্ষা হলো তার মনে মনে। বলল, এই রূপের জন্যই উনি এত মরিয়া হয়ে উঠেছে। অরুণা প্রণয়ের উপর ভীষণ অসন্তুষ্ট হলো। প্রেরণা আহাজারি করতে করতে বলল, আমার এত সভ্য মার্জিত ছেলেটাকে ওই কালনাগিনীর মেয়ে ফাঁসালো। আমার ছেলেটারে তাবিজ করে শেষমেশ আমার সংসারে ঢুকে পড়লো। প্রণয় মায়ের কথায় ভ্রুক্ষেপ করলো না। সকলের সামনেই শাহিনুরের হাত ধরে গটগট পায়ে চলে গেল নিজের কক্ষে। প্রণয়ের ওইরূপ আচরণ দেখে কান্নায় ভেঙে পড়ল প্রেরণা। পল্লব চৌধুরী ভীষণ চিন্তামগ্ন হয়ে বেরিয়ে পড়ল গৃহ থেকে। বাড়ির সকলে বাকহারা অবস্থায় শাশুড়ির কাছাকাছি অবস্থান করলো। নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রণয়।
ফাঁকা কক্ষে একা দুজন এমত অবস্থায় দরজা বন্ধ করতেই প্রণয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল শাহিনুর। আশেপাশে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, দরজা বন্ধ করলেন কেন আপনি? আমি আপনার সঙ্গে থাকতে চাই না, আমি থাকবো না আপনার সাথে। ছোট্ট এক নিঃশ্বাস ছেড়ে শান্ত ভঙ্গিতে পালঙ্কে গিয়ে বসল প্রণয়। দৃষ্টি মেঝেতে নত রেখে দৃঢ় কণ্ঠে বলল, আমায় তুমি ভরসা করতে পারো, তোমার কোনো ক্ষতি হবে না। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনুর। সে দৃষ্টির দিকে কিঞ্চিত তাকিয়ে আবারও মাথা নত রাখল প্রণয়। বন্ধ ঘরে কয়েক পল নীরবতায় হাত কাটিয়ে সহসা বলে উঠল, একটা সুন্দর জীবন চাও তো নূর? একটা সুন্দর স্বাভাবিক সম্মানীয় জীবন কাটাতে চাও তো তুমি? ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনুর। এক ঢোক গিলে বলল, চাই, কিন্তু আমি আপনার বউ হতে চাই না। চমকে তাকালো প্রণয়। শাহিনুরও তাকিয়ে আছে তার দিকে। ঝাপসা সে দৃষ্টি জোড়ায় দৃঢ় চোখে চেয়ে বলল, আমি বউ তো আমারই হতে হবে। আমি আপনার ভাইকে ভালোবাসি। অকপটে জবাব শাহিনুরের। বিস্মিত হয়ে গেল প্রণয়। বক্ষস্থলে পীড়া বোধ করল খুব। ক্ষোভের সাথে বলে ফেলল, ভুলে যাও সেই ভালোবাসা, যে ভালোবাসা তোমার জন্য কাল হয়ে দাঁড়ায়। কেঁদে ফেলল শাহিনুর। বলল, আমার আম্মা নেই বলে আপনারা সবাই সুযোগ পেয়েছেন, তাই না? আপনি নিজেকে খুব চালাক মনে করছেন, কিন্তু মনে রাখবেন, আমাকে আপনি আটকে রাখতে পারবেন না। আমি ঠিক নিজেকে উদ্ধার করব আপনার হাত থেকে। তার ছেলের হাসিতে প্রণয় বলল, এই যে আমিটা এই মুহূর্তে তোমার সামনে আছি, আর কিছু সময় আগে আমার পুরো পরিবারের সামনে যে আমিটা দাঁড়িয়েছিলাম, এই দুটো আমিতে ফারাক কতটা একদিন ঠিকই বুঝতে পারবেন ওর। শাহিনুর নির্বোধ চোখে তাকিয়ে রইল। প্রণয় ঈষৎ হেসে বলল, তুমি বড় ভাগ্যবতী নূর। এই তুমিটার জন্য প্রণয় চৌধুরী তার সকল কাঠিন্যতাকেও আজ বর্জন করে ফেলেছে। তুমি বড় ভাগ্যবতী, তাই তো পুরো দুনিয়ার কাছে কঠিন স্বভাবের মানুষটা তোমার কাছে একেবারেই নির্মল। কঠিন অর্থপূর্ণ বাক্যগুলো তেমন বুঝল না শাহিনুরের, কিন্তু কথার ছলে প্রণয় খেয়াল করল শাহিনুরের উদরের পাশে সাদা শার্টটিতে কিঞ্চিত লাল তরলে ভেজা, যা দেখা মাত্রই বুক কেঁপে উঠল তার। অনাকাঙ্ক্ষিত ভয়ে আড়ষ্ট হয়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে শার্ট উঁচু করতে উদ্যত হতেই পিছিয়ে গেল শাহিনুর। আশেপাশে চেয়ে প্রণয়কে আঘাত করার জন্য অস্ত্র খুঁজতে লাগলো। প্রণয় তার দিকে এগিয়ে গিয়ে এক হাত তার পিঠ চেপে তুলল, অপর হাতে তড়িৎ গতিতে উদরের থেকে শার্ট উঁচিয়ে ফর্সা ত্বকে নখের আঁচড় রক্ত দেখল। মনটা বিষিয়ে উঠল তার। পলাশকে স্মরণ হতেই মাথায় রক্ত উঠে গেল। শাহিনুর আবারও পিছিয়ে গেল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রণয়। তার দৃষ্টির ভাষা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন দায়িত্বশীল ডক্টর। আমি পুরুষের থেকেও বড় পরিচয়, আমি একজন সেবক। এই মুহূর্তে তোমার কোমল ত্বকে আমার সেবার ভীষণ প্রয়োজন। এটুকু বলে আলতোভাবে আঙুল ছোঁয়ালো আঁচড়ের উপর। শিউরে উঠে কিঞ্চিত ব্যথাতুর শব্দ করল শাহিনুর। প্রণয় দেরি না করে শাহিনুরকে জোরপূর্বক পালঙ্কে বসালো। চিকিৎসা বাক্স এনে মেডিসিন লাগিয়ে দিল। শাহিনুর অনুভব করল প্রণয় তার ভালোর জন্যই তাকে ছুঁয়েছে। পলাশের মতো তাকে আঘাত করেনি, বরং পলাশের করা আঘাত যত্ন নিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছে। একটুখানি ভালো অনুভূতির মাঝেও প্রণয়ের করা শেষ কার্যে আবার সংশয় জেগে উঠল মনে। তাকে মেডিসিন লাগিয়ে দিয়ে হঠাৎ প্রণয় তাকে কক্ষের ভিতরে বাম পাশে যে থাই গ্লাস দেয়াল রয়েছে সেটির সামনে নিয়ে গেল। থাই গ্লাসের দরজাতে ধাক্কা দিয়ে খুলে শাহিনুরকে ভিতরে নিয়ে গেল। শাহিনুর চারপাশে চোখ বোলালো। এক কক্ষের ভিতর আরেকটি ভিন্ন কক্ষ দেখে বেশ অবাক হলো সে। এমনটি জীবনে দেখেনি সে। তার অনুভূতি বুঝতে পেরে প্রণয় মুচকি এসে বলল, এই বিশেষ কক্ষটি শুধু তোমার জন্য। মহিলারা যেমন তাদের অতি মূল্যবান গহনা তাদের গোপন সিন্ধুকে রাখে, ঠিক তেমনি আমার অতি মূল্যবান সম্পত্তিকে 36 দিনের জন্য এই বিশেষ কক্ষ ওরফে সিন্ধুকে রেখে দিলাম। এবার দেখি কেমন করে আমার থেকে নিজেকে উদ্ধার করো প্রিয়দর্শিনী। মানব জীবন বিবর্তনশীল। একটি শিশু জন্মের পর বাবা মায়ের সান্নিধ্যে ভীষণ আদরে আহ্লাদে অতি যত্ন সহকারে বেড়ে ওঠে। প্রতিটি মানুষই শিশুকাল থেকে কৈশোরকাল, কৈশোর থেকে যৌবনকাল, আবার যৌবন থেকে প্রবীণকালে ধারাবাহিকভাবে পদার্পণ করে। পরম্পরাক্রমে মানুষের জীবনের এই বিবর্তনটি চিরণ সত্য, এক সত্য চিত্র। আবার মানব জীবনের ধারাবাহিক পরিবর্তনের মধ্যে ভাগ্যেরও পরিবর্তন ঘটে। চক্রপথ ঘূর্ণমান অদৃশ্য। মানুষের ভাগ্য চক্রের ন্যায় ঘোরার ফলে প্রতিটি মানুষই ভাগ্যই আলাদা আলাদা হয়ে থাকে। একজন মানুষের ভাগ্যের সঙ্গে অপর মানুষের ভাগ্য পূর্ণভাবে মিলতে পারে না। এই পৃথিবীটা যেমন বিচিত্র, তার মানুষগুলোও বিচিত্র, আবার তাদের ভাগ্যের লিখনও বিচিত্রময়। শারমিন বাইজি যে মানুষটার জীবন নানা উত্থান পতনের ভিড়েই বিলুপ্তি হয়ে গেল, রেখে গেল আস্ত এক ভালোবাসাময় ছোট্ট প্রাণ, তার মেয়ে শাহিনুরকে। ভাগ্যচক্রে যার জীবনটা অন্যান্য জীবনচিত্রের মতো করে গড়ে ওঠেনি, অভিশপ্ত এক গৃহে জন্মেছিল সে। আর সবার মতো বাবার আহ্লাদ সে পায়নি সম্মানিত একটি পরিবারের বেষ্টন, কিন্তু মায়ের সীমাহীন ভালোবাসা ঘিরেছিল তাকে। মাতৃস্নেহ, মাতৃশাসনের আশ্চর্য এক সমীকরণে বেড়ে উঠেছিল সে।
ভাগ্যের নির্মম পরিহাসে আচমকা সেই সমীকরণ যেন হারিয়ে গেল। জন্মের পর থেকে থেকে শুধু মাত্র শারমিনকে খুব কাছ থেকে জানত সে। তার শরীরের গন্ধে গন্ধে মেখে থাকতো সর্বক্ষণ, যার ঘামযুক্ত বুকেও তৃপ্তি সহকারে নিদ্রাচ্ছন্ন হয়ে থেকেছে তার জন্মদাত্রী স্তব্ধেও আম্মা। এ জীবনে সেই মমতাময়ীর ছায়া আর পাওয়া হবে না, পরম স্নেহশীল হাতের স্পর্শটি আর মাথায় রাখবে না। আশ্চর্যান্বিত হয়ে মুগ্ধ নয়নে আর মাকে দেখা হবে না। প্রচণ্ড ক্লেশ বোধ করলেও আদুরে বুকটায় মুখ লুকিয়ে কাঁদতে পারবে না, কখনোই না। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আর সেই শ্রেষ্ঠ সম্পদটি হারিয়ে যাওয়া মানে পুরো পৃথিবীটাই হারিয়ে যাওয়া। নতুন এক পৃথিবীতে পা রেখেছে শাহিনুর, যে পৃথিবীর সর্বত্রই অচেনা অজানার পরশ। এই পৃথিবীর বাষ্পতেও মিশে আছে অচেনা ঘ্রাণ। দম বন্ধকর রুদ্ধ পরিবেশে যেন দগ্ধ মন। দু চোখের কান্নি সে বেয়ে চলা অশ্রুকণা শুষ্ক হয়ে শুভ্রতাকে টান পড়ছে। দেয়ালে পিঠ ঘেঁষে একধানে মেঝেতে তাকিয়ে আছে শাহিনুর। শুষ্ক চোখে শুষ্ক ঠোঁটে ম্লান মুখে ঠায় বসে আছে সে। যেন জগতের কোনো কিছুই এ জীবনে আর তাকে আকৃষ্ট করতে পারবে না। না হাসি না কান্না, কোনো কিছুই খুব করে ছুঁয়ে দিতে পারবে না তাকে। এমন অবস্থায় তার এমন মূর্তি দেখলে যে কেউ ধারণা করে নেবে মানুষটা মৃত। এই বিশ্বে জীবিত মৃত উপাধিতে কিছু মানুষ বসবাস করে, যাদের মৃত্যুটা হয় প্রাণ সমেত মৃত্যু। শাহিনুর আজ যেন সেই মানুষদের তালিকায় নিজের নামটি লিখে দিয়েছে। প্রেমিকের মৃত্যু অনুভূতি প্রেমিকা পেয়েছে, বহু সন্তান পেয়েছে বাবা মায়ের মৃত্যু শোধ, কিন্তু শাহিনুরের এই শোক যেন একটু অন্যরকম। অল্প বয়সে একমাত্র আপনজন মা, একমাত্র অবলম্বন হারিয়ে সে আজ শোকে পাথর মূর্তি ধারণ করেছে। সূর্যোদয় ঘটেছে মাত্র। মাঝরাত থেকে স্থির চিত্তে বসে আছে শাহিনুর। থাই গ্লাসের দেয়ালের এপাশ থেকে ঠিক যেই রূপে শাহিনুরকে দেখতে দেখতে নিশ্চিত মনে এবং মস্তিষ্কে ঘুমিয়েছিল প্রণয়, ঘুম ভাঙার পরও একই রূপে আবিষ্কার করলো তাকে। কিঞ্চিত বিচলিত হয়ে বিছানা ত্যাগ করলো সে। চারিদিকের আবছা আলোয় মৃদু পায়ে এগিয়ে কক্ষের বাতি জ্বালালো। নিমেষেই পুরো কক্ষে ঝকঝকে চকচকে আলোর ছটায় ভরে উঠল। ছোট্ট একটি নিঃশ্বাস ত্যাগ করে সুঠাম বুকটায় এক চিলতে স্বস্তি দিল। মাথা ভর্তি অগোছালো চুলগুলো বাঁ হাতের 5টি আঙ্গুলের ফাঁকে গুঁজে দিয়ে সুকৌশলে চুলগুলো গুছিয়ে নিল। পাশাপাশি ডান হাতটি ট্রাউজারের পকেটে সপ্তপর্ণে গুঁজে দিল। ঘাড় বাঁকিয়ে নিবিষ্ট চিত্তে তাকালো শাহিনুরের পানে। কয়েক মুহূর্ত দৃষ্টিপাত করার পর হৃদয় কুঁচকে গেল তার। চিন্তান্বিত মুখে ক্ষণকাল চেয়ে থেকে বাথরুমে ঢুকে পড়ল। কয়েক মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে দরজাসহ আলমারির দিকে এগিয়ে গেল। পছন্দসই কালো রঙের একটি ফুল হাতা শার্ট বের করে সুঠাম দেহে সপ্তপর্ণে পরে নিল। একে একে প্রতিটি বোতাম লাগালো, তবে তার দৃষ্টি স্থির ছিল শাহিনুরের ঠায় মূর্তির দিকেই। শার্ট পরা থেকে শুরু করে মুখে ছেলেদের স্নো মাখা, চুলে হেয়ার জেল দিয়ে চুলগুলো সযত্নে বসানো, হাতে ঘুড়ি পরা, সবটাই শাহিনুরের দিকে চেয়ে চেয়েই সম্পন্ন করলো। কিন্তু শাহিনুরের কোনো ভাবান্তর দেখল না। সে যেভাবে ছিল সে ঠিক সেভাবেই বসে আছে। একবার প্রণয় ভাবল মেয়েটা ঠিক আছে তো, আবার শ্বাস প্রশ্বাসের ভিড়ে শাহিনুরের দেহের অল্প প্রতিক্রিয়া দেখে সে চিন্তা দূরে ঠেলে দিল। ভিড় করে বলল, জীবন্ত পুতুল একটা। পরক্ষণে বিচলিত হয়ে বলল, সারা রাত নিদ্রাহীনভাবে বসেছিল, মেয়েটা অসুস্থ হয়ে পড়বে তো। আর সময় নিল না প্রণয়। ছটফট কক্ষের বাইরে গিয়ে এক ভৃত্যকে নিয়ে ডেকে পাঠালো বড় ভাবিকে। মিনিট 5 পরে তার কক্ষের সামনে এসে হাজির হলো শবনম। গতকালের ঘটনা আবার প্রাতকালে প্রণয়ের ডাক বেশ চিন্তামগ্ন হয়ে উপস্থিত হলো শবনম। স্বভাবসুলভ মুখে গাম্ভীর্যতা বজায় রেখে শবনমকে অতি জরুরি ভিত্তিতে শাহিনুরের জন্য নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ব্যবস্থা করতে বলল প্রণয়। শবনম দৃষ্টিজোড়া ছোট ছোট করে ক্ষণকাল তাকিয়ে রইল প্রণয়ের দিকে। সে দৃষ্টির মানেটা সুস্পষ্টভাবেই বুঝল প্রণয়। তাই ঈষৎ হেসে বাঁকা সুরে বলল, এভাবে তাকাবেন না ভাবি সাহেবা, এখন অবধি আপনার এই দেবরটির চরিত্র ফুলের মতো পবিত্র। মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল শবনমের। কড়া দৃষ্টিতে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। মাথায় দেওয়া ঘোমটাটা কিঞ্চিত সামনের দিকে টেনে নিয়ে নিচু কণ্ঠে বলল, তাহলে এই চরিত্রে দাগ যেন না লাগে দেবরজি। লোকে যা খুশি ভাবুক, নিজের কাছে নিজেকে পরিষ্কার রেখো। দুনিয়ার কোনো কলঙ্ক ছুঁতে পারবে না। লোক মুখে দেওয়া কলঙ্ক আশপাশ দিয়ে ঘুরতে ঘুরতে তাদের কাছেই ফিরে যাবে। সম্মতিসূচক মাথা কিঞ্চিত নিচু করে আবার সোজা হয়ে দাঁড়ালো প্রণয়, যার মানেটা যথা আজ্ঞা ভাবি সাহেবা হিসেবেই ধরে নিল শবনম। তার সবগুলো দেবরের থেকে এই দেবরটাই বেশি পছন্দনীয়। সবগুলোর চোখের ভাষায় গণ্ডগোল থাকলেও প্রণয়ের চোখে তার জন্য সম্মান ছাড়া কিছুই খুঁজে পায়নি। অনেকেই ভাবের চোখে মায়ের তুলনা করে। শবনম তার আচরণ দায়িত্ব সবটাই সুনিপুণভাবে পালন করে যায়। বিনিময়ে কারো থেকে যথাযথ সম্মান পায় না, একমাত্র প্রণয় ব্যতীত। বিয়ের এতগুলো বছর পার হলেও একটা সন্তানের মুখ দেখতে পারেনি সে, যার ফলে সন্তানের প্রতি রয়েছে তার অগাধ তৃষ্ণা। প্রণয় মুনতাহাকে সে এত স্নেহ করে যে নিজ সন্তানের চেয়ে কোনো অংশ কম নয়। রোমান অবশ্য তার বেশি আদরে ছিল,
যার ফলে রোমানার চলে যাওয়ার ক্ষতটা আজও সারেনি। আজ যখন নিজের জীবনের অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রণয় কাউকে পাশে পায়নি, কারো সহায়তা চায়নি, তখন শুধুমাত্র শবনমকে ডেকেছে। যে বিশ্বাস নিজের মাকে করেনি সেই বিশ্বাস শবনমকে করেছে। এটুকুতে বুকের ভিতর বড্ড প্রশান্তি অনুভব করলো শবনম। প্রণয়কে সম্মতি দিয়ে চলে গেল সে। এখন তার দায়িত্ব তাদের বাড়ির ভৃত্যদের দিয়ে যে মহিলা তাদের বাড়িতে নারীদের পোশাক আশাক এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করতে আসে তাকে ডেকে পাঠানো। তারপর শাইনুনের জন্য নিজ হাতে কেনাকাটা করবে সে। ফজরের নামাজ শেষ করে তসবিহ পড়ছিল অরুণা, আর প্রেরণা পালঙ্কে শুয়ে গুনগুনিয়ে কাঁদছিল। এক পর্যায়ে প্রেরণার কান্নায় অতিষ্ঠ হয়ে উঠল অরুণা। অসহ্য হয়ে রাগে গজগজ করতে করতে বলল, আর কত কাঁদবি? কাঁদতে কাঁদতে কি একটু লজ্জাবোধ করিস না তুই ছোট বউ? আগুনের ফলকের মতো ফুঁসে উঠল প্রেরণা। শোয়া থেকে উঠে বসে কন্দর্নত কণ্ঠে একটু উচ্চস্বরে বলল, আমার ছেলেটা এক বাইজির মেয়ে ধরে আনছে, কি করব? তারে নাকি বিয়ে করব? আমার অমন সাহেব ছেলের কি এই মেয়ে বিয়ে করা মানায়? কোথায় ছিল আমার রহমানা, আর কোথায় এই বাইজির ঝি? বেশি অহংকার করতে নেই ছোট, তোর অহংকারে আজ এই দশা। তুমি এমন কথা বলছো আপা? হু হু করে কেঁদে দিল প্রেরণা। অরুণা মেঝেতে পাটি পেড়ে বসা ছিল। পাটি ভাঁজ করে যথাস্থানে রেখে পালঙ্কে এসে প্রেরণার কাছাকাছি বসলো। ম্লান মুখে দৃঢ়কণ্ঠে বলল, মনে রাখিস ছোট, বাপ বাপকেও ছাড়ে না। ওই মেয়ের মাকে বাইজি হতে বাধ্য করেছিল আমার শাশুড়ি মা। শারমিন তো জন্মগতভাবে বাইজি ছিল না, সে অনেক ভালো ঘরের সন্তান ছিল, বনদি ঘরের বউ ছিল। আর তুই ভুলে যাচ্ছিস কেন আমাদেরই যা সে? যে মেয়েটাকে প্রণয় এ বাড়িতে নিয়ে এসেছে সে কিন্তু আমার শাশুড়ির নিজের ভাগিনার সন্তান, নিজের আপন বোনের বংশধর। কান্না থেমে গেল প্রণার। স্বাভাবিক কণ্ঠে বলল, সব কিছুর পরও ওর পরিচয় বাইজি কন্যা। তাছাড়া আমরা দুজন আজীবন ওর মায়ের কাছে হেরে এসেছি, স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পাইনি, শুধুমাত্র ওই শারমিনের জন্য। আর আজ কিনা ওর মেয়েকে আমাদের পুত্রবতী হিসেবে মানতে হবে? যেখানে ওর স্থান এই জমিদার গৃহ হয়নি সেখানে ওর মেয়ের স্থান হবে? সেটাই তো বললাম, পাপ বাপকেও ছাড়ে না। নিরপরাধ শারমিনকে বাইজিতে পরিণত করার শাস্তি আমরা পাচ্ছি। প্রকৃতির এই প্রতিশোধ সহজেই গ্রহণ করে নে ছোট, এতেই মঙ্গল। না পারবো না, আমি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মানতে পারবো না। তাহলে মাতা পুত্রের বিচ্ছেদ অনিবার্য। প্রণয়ের কক্ষে প্রবেশ করার জন্য অবশ্যই অনুমতি প্রয়োজন। তাই দ্বার উন্মুক্ত থাকাকালীনও প্রবেশ করলো না শবনম। শুধু জানালো শাহিনুরের যাবতীয় জিনিসপত্র আনা হয়েছে, অনুমতি পেলেই ভৃত্য কক্ষে পৌঁছে দেবে সব। শাহিনুরের থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো প্রণয়। দ্বারের কাছে যেতে যেতে বলল, ওখানে রেখে দিন, সব আমি নিয়ে নিচ্ছি। চট জলদি সকালের খাবারটা পাঠিয়ে দিবেন, আমি নিজে গিয়ে সবার সঙ্গেই খাবো, শুধু ওরটা পাঠিয়ে দিন। বেশ বড়সড় স্টিলের ব্রিফকেস দ্বারের সামনে রেখে ভৃত্য নিয়ে চলে গেল শবনম। প্রণয় এক হাতে ব্রিফকেস উঁচিয়ে বুঝলো বেশ ভারী হয়েছে, তবুও সেটা এক হাতে নিয়েই শাহিনুরের সামনে গিয়ে উপস্থিত হলো। আশ্চর্যান্বিত হয়ে গেল প্রণয়। এতক্ষণ সেও কক্ষে ছিল তাই না হয় তাকায়নি, কিন্তু এখন যখন ওর সম্মুখে এসেছে, ওর কক্ষে এসেছে, তবুও কিঞ্চিত নড়ল না। গম্ভীর ভঙ্গিতে ব্রিফকেসটা শাহিনুরের সামনে বেশ শব্দ করে রাখলো। গুরু গম্ভীরভাবে বলল, এখান থেকে যেটা পছন্দ হয় নিয়ে ওই বাথরুমে গিয়ে কাপড় পাল্টে নাও, পারলে গোসলটাও করে নিও, ভালো লাগবে। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আদেশসূচক কথাগুলো সম্পন্ন করে চলে আসার জন্য উদ্যত হলো, কিন্তু শাহিনুরের ভাবমূর্তিতে বুঝলে এই মেয়ে প্রচণ্ড মাত্রায় জেদি, ভাববে তবুও মচকাবে না। আর এই ধরনের সরলা জেদি বালিকাকে ঠিক করতে ব্যতিক্রম মেডিসিনের প্রয়োজন। একজন ডাক্তার হিসেবে মেডিসিনের ব্যাপারে একটু কৃপণতা তাকে মানায় না। তাই গোপনে প্রশস্ত হাসল। শাহিনুরের স্তম্ভিত মুখের সম্মুখে হাঁটু গেড়ে বসে ঘাড় নিচু করে স্বচ্ছ নির্লিপ্ত দৃষ্টিজোড়ায় নিজের দুর্বোধ্য দৃষ্টি নিক্ষেপ করল। ওষ্টা ধরে ঈশ্বর পাকা হাসি লেপটে নিয়ে পরিহাসের সুরে বলল, ভোলাবালা চেহারাটা দেখে বোঝার উপায় নেই বুকের ভিতরে আমার জন্য এত প্রেম অনুভব করো। পলকহীন দৃষ্টিতে এবার এক পলক দুপলক পড়ল শাহিনুরের। প্রচণ্ড হাসি পেলেও তা চেপে গিয়ে মৃদু কেশে চোখ ঘুরিয়ে আবারও প্রণয় বলল, তোমার ওই চেহারাটায় যতই অবলা নারী ব্যাপারটা থাকুক, তুমি মেয়ে মোটেই অবলা নয়। জমিদারের এই সভ্য ছেলেটা না হয় তোমার ইজ্জত রক্ষার্থে নিজের শার্ট খুলে দিয়েছে, তার মানে তো এই নয় গোটা শার্টটাই তোমাকে লিখে দিয়েছে। এখন তো আমার ভয় হচ্ছে জীবন সঙ্গী করার পর আমার গোটা জীবনকেই না দখলে নিয়ে নাও। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন সবাই। আর পর্বটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর পর্বটির সম্পর্কে কোনো মতামত থাকলে তো কমেন্ট বক্সে করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।